হচ্ছে যে আমরা মানে করোনায় যারা ক্ষতিগ্রস্ত, সেই করোনায় ক্ষতিগ্রস্ত প্রকৃত ক্ষতিগ্রস্ত সে ব্যাচ হচ্ছে 1990 থেকে 1994 ব্যাচে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, তারা আমরা সরকারের নিকট একটা মানবিক দিক বিবেচনা করে আগামী 2 থেকে 3 বছর বাংলাদেশের সকল সরকারি এবং বন্ধ হয়ে যায়। দীর্ঘ 2 থেকে 2.5 বছর বাংলাদেশে করোনা সবকিছু বন্ধ হয়ে যায়। যখন করোনাটা শেষ হয়ে যায় তখন আমাদের প্রকৃত বয়সটাও শেষ হয়ে যায়। তারপর তৎকালীন সরকার যারা করোনায় ক্ষতিগ্রস্ত তাদের একটা ব্যাকডেট সুবিধা দিয়ে যায়, কিন্তু আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত সেই ব্যাকডেটের সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। পাশাপাশি করোনা শেষ হওয়ার পর বা ব্যাকডেট শেষ হয়ে যাওয়ার পর আপনারা সবাই জানেন যে বাংলাদেশে দীর্ঘ 12 বছর ধরে একটা আন্দোলন চলমান, সেটি হচ্ছে 35কে কেন্দ্র করে। তো ওই সময় করোনার যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়, পাশাপাশি আন্দোলনটা জোরালো হয়। তারই পরিপ্রেক্ষিতে আমরা একটা বৃহৎ আন্দোলন গড়ে তুলি। আন্দোলন গড়ে তোলার এক পর্যায়ে আমরা বাংলাদেশের প্রধান যে উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা বাসভবন, সেই যমুনা বরাবরে আমরা পদযাত্রা করি। তো ঠিক সেই সময়ে যমুনা যাওয়ার পর প্রধান উপদেষ্টার সরকার মন্ডলী তারা তাদের দেওয়া একটা কমিটি গঠন করে আমাদের বিষয়টা সুরাহা করার জন্য নির্দেশ দেয়। তো সেই কমিটিতে ডক্টর মুহিত স্যারের কমিটি বাংলাদেশের তথা বাংলাদেশ সহ সারা বিশ্বের বয়সসীমা, চাকরিতে প্রবেশের বয়সসীমা, এই বিষয়টা নিয়ে স্টাডি করেন, তারা যৌক্তিকতা দেখেন, পাশাপাশি আমাদের একটা টিমের সঙ্গে বসে একটা সুপারিশ দিয়ে দেন সরকারকে। সেই সুপারিশটা এরকম ছিল যে পুরুষের জন্য 35 এবং নারীদের ক্ষেত্রে 37, কিন্তু কোনো একটা কারণে সেটি বাস্তবায়ন না হয়ে 32-এর গেজেট প্রকাশ করে। কিন্তু যারা ওই সময়ে মাঠে ছিলেন, অর্থাৎ 35-এর আন্দোলন করে যারা মাঠে অবস্থান করেছিলেন বা যাদের জন্য এই কমিটিটা গঠন করা হয়, যাদের জন্য বয়সের সংস্কার করা দরকার, তারা এই 32-এর সুবিধা থেকে বঞ্চিত হয়। অর্থাৎ যে সময় 32-এর গেজেট হয় 2024 সালের 18 নভেম্বর, সেই সময় যারা মাঠে থাকেন অর্থাৎ যারা আন্দোলন করেন তাদের অনেকের বয়স, অনেকের না ম্যাক্সিমাম 95% বয়স 32 বছর 1 মাস, 32 বছর 2 মাস, কারো 33 বছর। অর্থাৎ যারা যাদের জন্য বয়সের সংস্কার দরকার, তারা এই 32-এর সুবিধা কোনোভাবে পায় না। তো আমরা চাই একই সরকার, অর্থাৎ বর্তমান যে সরকার আছেন সেই সরকার যেহেতু একটা গেজেট প্রকাশ করেছেন 32-এর, আমরা চাই না এই সরকার নতুন করে আরেকটা গেজেটের ঝামেলায় পড়ুক। আমরা এই দিকটি বিবেচনা করে বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাই যে আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত করোনার সময়, তারা আমাদের কথা বিবেচনা করে সরকার যে ফরম্যাটই হোক আগামী 1 থেকে 2 বছর যাতে আমরা সকল ধরনের সরকারি, বেসরকারি, স্বাস্থ্য সকল ধরনের চাকরিতে আবেদনের সুযোগ লাভ করি, অর্থাৎ আমরা আবেদনের সুযোগ পাই। এটিকে লক্ষ্য করে আমরা গত 7 আগস্ট থেকে শুরু করে আজকে অবধি গত 33 দিন যাবৎ এই প্রেস ক্লাবে রাত দিন 24 ঘন্টা, আমাদের সঙ্গে কয়েকজন আপু আছেন তারাও রাত দিন 24 ঘন্টা এখানে অবস্থান করেন। আপনাদের বিষয় আরেকটা ক্লিয়ার করে দিই, সেটি হচ্ছে এখানে অবস্থানরত অবস্থায় আমাদের 8 থেকে 10 জন ভাই এবং আপুরা ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। ঠিক আছে, পাশাপাশি অনেক কয়েকজন ঢাকা মেডিকেল থেকে অসুস্থ হওয়ার পর কিছুদিন চিকিৎসা নেওয়ার পর তারা বাড়িতে চলে গেছেন। তো আমরা জনপ্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন উপদেষ্টা মন্ডলের কাছে এই মেসেজটা যখন নিয়ে আমরা যাই যে আমাদের বিষয়টি নিয়ে আলোচনা করেন, আমাদের সঙ্গে কথা বলেন, সমাধানের চেষ্টা করেন, তারা যখন আমরা জনপ্রশাসনে যাই তখন বলে এটি উপদেষ্টা মন্ডলীর কাজ, যখন উপদেষ্টার কাছে যাই তখন এটি বলে জনপ্রশাসনের কাজ। এই ধরনের একটা তালবাহানা চলতে থাকে দীর্ঘ 33 দিন যাবত। পাশাপাশি আমরা গত 3-4 দিন আগে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, ওই সৈয়দা রেজওয়ানা হাসানের স্যারের সাথে আমরা আমাদের একটা টিম 20 থেকে 25 জনের একটা টিম আমরা দেখা করি আগারগাঁয়ে। তিনি আমাদের এই বিষয়টি জানেন এবং বলেন যে ঠিক আছে, আমরা আপনাদের বিষয়টি জানলাম, আমরা সামনের সপ্তাহে এটি আমাদের উপদেষ্টা মন্ডলী পাশাপাশি জনপ্রশাসনে আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। কিন্তু আজকে সপ্তাহে 3 দিন চলে যায়, আমরা কোনোভাবে জানতে পারিনি যে আমাদের এই বিষয়টি আলোচনা হচ্ছে কি হয়নি। ইভেন এই সপ্তাহের আগামী যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা হবে কিনা আমরা অনিশ্চিত, অর্থাৎ আমরা কোনোভাবে জানতে পারতেছি না। পাশাপাশি আমরা একটু আগে সচিবালয় যাই, আমাদের যে ছাত্র উপদেষ্টা আছেন মাহফুজ আলম, সেই মাহফুজ আলম ভাইয়ের সাথে আমরা সাক্ষাতের জন্য সচিবালয়ে যাই। সেখান থেকে আমরা ফেরত আসি, যে সেখানে গিয়ে আমরা জানতে পারলাম উনি এখন পর্যন্ত সচিবালয়ে আসেননি। পাশাপাশি আমরা ওখানের এক স্যারের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের
আজকেই বিকাল 4টা থেকে জনপ্রশাসনের একটি মিটিং আছে, সেখানে হয়তো আপনি থাকতে পারবেন। তো আমাদের বিষয়টা হচ্ছে এইরকম, আমরা আসলে উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে জনপ্রশাসন সংস্কার কমিটি, পাশাপাশি জনপ্রশাসন, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা দিনের পর দিন তাদের কাছে যাচ্ছি, রিচ করার চেষ্টা করতেছি, কিন্তু এর কোনো একটা সমাধান পাচ্ছি না। তো আপনাদের মাধ্যমে সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে আমাদের একটা প্রশ্ন, যে আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইভেন আমরা তো ছাত্র বললাম না, আমরা চাকরি প্রত্যাশী। আমাদের বিষয়টা নিয়ে বাংলাদেশের নতুন একটা আন্দোলন তৈরি হয়েছিল, গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। সেই গণ অভ্যুত্থানের ফলে রাষ্ট্রের একটা সংস্কার তৈরি হয়েছে, অর্থাৎ একটা সংস্কার পরিবর্তন হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা একজন ছাত্র কিংবা যে কোনো উপদেষ্টা মন্ডলের কাছে তো সাক্ষাৎ পেতে পারি, সেটি নাগরিক হিসেবে, চাকরি প্রত্যাশী হিসেবে কিংবা ছাত্র হিসেবে আমাদের তো এই অধিকার তো থাকে। কিন্তু আমরা গত 33 দিন যাবৎ আমরা তাদের কাছে যাচ্ছি, তারা কোনোভাবেই আমাদের সাথে বসতেছে না, আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে না। আমাদের আরো একটা প্রশ্ন হচ্ছে, তারা অনেক সময় বলে যে আপনারা বা রাষ্ট্রে যদি কোনো নাগরিক কিংবা যাদের হচ্ছে আন্দোলন করে কোনো দাবি দেওয়া থেকে থাকে, তারা একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে আমাদের ফরমালওয়েতে আপনারা জানান, আমরা তাদের সঙ্গে বসবো, আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফরমালওয়েতে গত 33 দিন যাবত এখানে অবস্থান করতেছি, রাষ্ট্র কি অন্ধ কিংবা রাষ্ট্রের উপদেষ্টারা কি এটা দেখতেছে না যে আমরা আর কোন ফরমালওয়েতে যাব বা কোন ফরমালওয়েতে আমাদের দাবিটা অবস্থান করব, তখন আমাদের সাথে বসবেন বা কথা বলবেন। তারা যখন কথা বলেন কিংবা বিভিন্ন জায়গায় কোনো বক্তব্য দেন যে আসলে যে কোনো দাবি দেওয়া আপনার জন্য দুর্ভোগ সৃষ্টি না করে একটা নির্দিষ্ট পয়েন্টে বসেন, তাহলে আপনাদের দাবি দেওয়া সম্পর্কে আমরা ইনস্ট্যান্ট কথা বলবো। আমাদের প্রশ্ন হচ্ছে, 33 দিন যাবত এখানে অবস্থান করতেছি, আমাদের কয়েকজন ডেঙ্গু আক্রান্ত, তাহলে আমাদের কয়েকজনের মনে হয় যে জীবন চলে গেলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমরা ফরমালওয়েতে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। এটি হচ্ছে আপনাদের মাধ্যমে রাষ্ট্রে যারা আছেন, উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে রাষ্ট্রের নীতি নির্ধারক যারা আছেন, তাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা আশা করি এটা উত্তর দিবেন। পাশাপাশি আমরা বলতে চাই, যদি এই সপ্তাহের আর 3 দিন বাকি আছে, যদি আপনারা এই বাকি যে 3 দিন আছেন, এই 3 দিনের মধ্যে যদি আমাদের সঙ্গে বসে কিংবা আপনারা জনপ্রশাসনে বসে আমাদের এই বিষয়টা সমাধান করার চেষ্টা না করেন বা এই বিষয়টা নিয়ে যদি আলোচনা না করেন, তাহলে হয়তোবা আমরা সামনের দিকে এই ফরমালওয়েতে থাকবো না। আমরা ফরমালওয়ে বাদ দিয়ে যেভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যায় সেই পথ আমরা অবলম্বন করতে বাধ্য। ঠিক আছে, এমনকি যেহেতু আমরা একজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা স্যার রয়েছেন, আমরা যেহেতু তার সঙ্গে কথা বলেছেন, তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী সপ্তাহে আমাদের এই বিষয়টা নিয়ে আপনি আলোচনা করবেন, কথা বলবেন। আমরা তার এই কথাটাকে যথার্থ সম্মান প্রদর্শন করে তার উপর আস্থা রেখে আমরা আগামী বুধবার পর্যন্ত এখানে শান্তিপূর্ণ ভাবে আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। যদি বুধবারের মধ্যে তারা যদি তাদের পক্ষ থেকে কোনো ধরনের রেসপন্স না করে, তাহলে আগামী বুধবার আমরা সারা বাংলাদেশে যারা চাকরি প্রত্যাশী রয়েছে তাদেরকে নিয়ে একটা বৃহৎ একটা সমাবেশে ডাক দিব। শুধু ডাক দিব না, আমরা অলরেডি ডাক দিয়েছি। আগামী বুধবার আমাদের এখান থেকে সারা বাংলাদেশে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা এখানে আসবেন, এসে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন এবং অবস্থানের মধ্য দিয়ে আমরা জনপ্রশাসন থেকে শুরু করে মাননীয় উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব যে আমাদের এই বিষয়টা নিয়ে তারা কথা বলবেন কিনা, বা তারা যদি কথা না বলেন তাহলে আমরা সেদিনেই কঠোরতম রাস্তায় আমরা দেখা গেছে যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের এই বিষয় নিয়ে বা সামনের যে পরিকল্পনা, এই বিষয়টা নিয়ে কথা বলবেন মতিউর রহমান ভাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় সাংবাদিক বিন্দু, আমরা এই যে করোনা ক্ষতিগ্রস্ত আজকে 33 দিন এখানে অবস্থান নিয়েছি। আমার ভাই বোনেরা এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল পর্যন্ত 8-10 জন গিয়েছে। এখন এডমিট করার পর থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন কতজন গেছে বাসা। আজকে আমাদের একটা শিক্ষিত প্ল্যাটফর্মকে এই রাস্তায় দাঁড়াতে হবে কেন? আমার প্রশ্ন হচ্ছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের এই স্মারকলিপি দেওয়া হয়েছে। ওনারা ইচ্ছা করে আলোচনায় বসতেছেন না, নাকি আমাদের রাজপথের প্রকোপ দেখতে যাচ্ছে? আমার এইটাই বোধগম্য আসতেছে না। আমার কথা হচ্ছে, দাবি যদি যৌক্তিক হয় আপনারা আমাদের সঙ্গে বসে এটা একটা নেগোসিয়েশন করে সমাধান করে আমাদের বাসা ভাড়ার করেন। আর যদি বলেন যে যৌক্তিক না, তাহলে আমাদের সঙ্গে এসে ডিবেট করেন, আমরা এখান থেকে এখন চলে যাব। কিন্তু
এই যে 1 মাস ধরে অতিবাহিত হওয়ার পরও এইখানে আমরা মশার কামড়কে মশামাছি কুত্তার সঙ্গে বসবাস করব, এটা তো হতে পারে না। আমরা আগামী বুধবার একটা বৃহৎ সমাবেশের ডাক দিছি। আগামী কালকের ভেতর এটা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমলে না নিয়ে আমাদের এই দাবিটা বাস্তবায়ন না করে, তাহলে রাষ্ট্রের কোন কাজে আমরা বাধাগ্রস্ত হই। আমার কথা হচ্ছে যে দাবিটা যৌক্তিক। করোনাকালীন যে সময়টা গেছে আমাদের ব্যাকডেট দিয়েছে, কিন্তু আপনারা 35 দায়ভার নিবার আরো করে দিতে আমরা শান্তিপূর্ণ ভাবে 33 দিন সবাই অধৈর্য হয়ে গেছে। আমরা আলোচনার সিদ্ধান্তে উপনীত হয়েছি আগামী বুধবার পর্যন্ত, আমরা কালকে পর্যন্ত দেখব। বুধবারে মহাসমাবেশে আমাদের দাবি আমরা মাঠ থেকে দাবি বাস্তবায়ন করে ঘরে ফেলি। এরপরে আমরা দেখতে চাই যে সরকারের যে নীতি নির্ধারকরা আছে ওনারা আমাদের ঊর্ধ্বে না আমরা তাদের ঊর্ধ্বে। আমার তো হচ্ছে এই আমরা এই জুলাই বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ছাত্ররা বসাইলাম। আজকে শুধু একটা প্ল্যাটফর্ম, আপনারা জানেন বেকারত্ব দূরকরণ না করলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বা সংস্কারে একবারে পিছিয়ে পড়বে, এটা সবাই এক বাক্যে মেনে নেয়। অথচ শিক্ষিত একটা প্ল্যাটফর্মকে আপনারা রাস্তায় ফেলে রাখছেন। কোন সংস্কার তো দূরের কথা, বেকারত্ব দূরীকরণের 1 বছরে কোনো ছিটে পড়া আমরা দেখলাম না। আমরা একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, আগামী কালকের ভিতর আমাদের এই দাবিটা যৌক্তিকভাবে পর্যালোচনা করে আপনারা মানবিক বিবেচনা হইল বিষয়টা ভেবে দেখবেন, নয়তো আগামী বুধবারে আমরা মহাসমাবেশের ডাক দিচ্ছি, রাজপথে দেখা হবে ইনশাল্লাহ। আর কে বলবো? এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আশরাফুল মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।